ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের অতিথিদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছেন জনাব মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আছেন জনাব সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। সারওয়ার তুষার, আমি আপনাকে দিয়ে আজ শুরু করতে চাই। কাল আমার অনুষ্ঠানে জনাব শিশির মনির অতিথি ছিলেন এবং যুগপৎ আন্দোলনের বিষয়ে তার সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে যখন প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে তিনি বলছিলেন যে শুধু ধর্মভিত্তিক দলগুলোই নয়, এই আন্দোলনে তাদের সাথে এনসিপি, এবি পার্টি, তারাও এই আন্দোলনে যুক্ত হবে। কিন্তু এনসিপি গতকালও বলেছিল যে তারা এই আন্দোলনে নেই এবং আজ এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তিনি নিশ্চিত করেছেন যে কোনো জোটে যাচ্ছে না এনসিপি। এবং এ সময় তিনি একটি মন্তব্য করেছেন যেটি খুব ইন্টারেস্টিং, যেটি তিনি বলেছেন যে সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশে সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে। কেন তিনি এই মন্তব্যটি করলেন? আপনাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো তথ্য আছে যে সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে আমি শুভেচ্ছা জানাই। মানে এটা তো তথ্যের ভিত্তিতে বলা যায় না সামরিক শাসন আসতে পারে, কিংবা ১/১১ যে প্রসঙ্গগুলো আমরা ইতিপূর্বে আমরা বলেছি, বিএনপি খুব দায়িত্বশীল জায়গা থেকেও কিন্তু বলেছে যে ১/১১ আশঙ্কা আছে। সেটা সংবিধান নিয়ে সেটেলমেন্ট না হলেও যেমন হতে পারে, যে কোনো ধরনের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। গতকালকে আমরা যে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে যে আমরা সব দল গেলাম, ওখানেও কিন্তু প্রধান উপদেষ্টা এই সমঝোতার, রাজনৈতিক সমঝোতার দিকে গুরুত্ব দিয়েছেন। ফলে যদি আমরা এই ধরনের একটা ট্রানজিশনের মুহূর্তে রাজনৈতিক সমঝোতা না হয়, তাহলে অবশ্যই এই শূন্যতা বা এই ক্রাইসিসের মধ্যে কারা হস্তক্ষেপ করবে বা কারা করেছে ইতিপূর্বে বা আগে কারা করেছে, এই আশঙ্কাগুলো তো আমাদের আছে। এর বাইরে আমাদের এই কনস্টিটিউশন নিয়ে একটা অ্যানালাইসিস আছে, ওইখান থেকেও আমরা এটা বলি। যেমন এটা বদরুদ্দিন উমর একবার, মানে ওই সংবিধান যখন ড্রাফট হচ্ছে ৭২ সালে, তখনই উনি বলেছিলেন যে এটা এমন একটা পাওয়ারের ইমব্যালেন্স তৈরি করে, যারা ইনকামবেন্ট তাদের যখন ফল ঘটবে, তখন অন্য যারা বিরোধী শক্তি তারা মানে কোহেরেন্টলি থাকতে পারে না বা তারা শক্তিশালী অবস্থায় থাকতে পারে না, এটার সুযোগ নেয় মিলিটারি। এবং আপনি ওই ৭২ সালের মন্তব্য আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই বক্তব্যের সত্যতা পাওয়া যাবে। খুব প্রফিটিক একটা মন্তব্য। তো এই সমস্ত জায়গা থেকে আমরা বলেছি যে আমাদের এই যে সাংবিধানিক যে একটা ক্রাইসিস চলছে, এটাকে অ্যাভয়েড করে কিন্তু আপনি এবার কোনো কিছুই শান্তিমতো করতে পারবেন না, নির্বাচনটাও শান্তিমতো করতে পারবেন না। গত অগাস্টে এই সুযোগ নেয়নি, এখন কেন নিতে যাবে তারা? তখন তো আমরা তো বলছি না যে মিলিটারি সুযোগ নেবে, আমরা বলছি যে সিচুয়েশনটাই এরকম হতে পারে যে এই ধরনের একটা পরিস্থিতির দিকে আমরা যেতে পারি। এটা একটা স্পেকুলেশন বা এক ধরনের আপনি বলতে পারেন হাইপোথিসিস, এটা তো তথ্যভিত্তিক না। আমরা তো কখনোই এটা চাইবো না যে এই ধরনের ঘটনা ঘটুক। আর এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে আমরা এটা আমাদের মানে মনে হয় না যে এটা ঘটবে, কিন্তু তবু এই দ্বন্দ্বটা নিরসন করতে না পারলে আমরা কোথায় গিয়ে ঠেকবো। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, যে সিভিল সোসাইটি দ্বন্দ্বটাকে শুধু বড় দুই দল বলতে আপনারা সম্ভবত বিএনপি এবং জামাতের কথা বলছেন, নাকি আপনাদের সাথেও তো তিন দল তো তিন রকম কথা বলছে, তাহলে আপনাদেরও তো একটা ভূমিকা আছে সেখানে। 29টা দল প্রায় 29 রকম কথা বলছে, এটা হচ্ছে সমস্যা। তো এই মানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, যেমন আপনি অনেক কষ্টের সৃষ্টে আপনি জুলাই সনদটা করলেন, জুলাই সনদটা এখন হয়েছে, এখন বাস্তবায়ন পদ্ধতিতে এসে আমরা আটকে গেছি। এবং আজকে কিন্তু দেখলেন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, 1 মাস আবার মেয়াদ বৃদ্ধি। এখন আবার গতকালকেই আইন উপদেষ্টা ওই একই সভায় খুবই জোর দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই, যেটা আমরা সাপোর্ট করি, যে আমরা অনির্দিষ্টকালের জন্য ইলেকশন পেছানো এটার পক্ষে আমরা নাই। তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং এর আগেই আপনাকে এগুলো মানে মীমাংসা করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি এই জিনিসগুলো সেটেল না হয়, তখন কি দাঁড়াচ্ছে পরিস্থিতি? এই কারণে বাস্তবায়ন পদ্ধতির প্রশ্নে অনেক বিশেষজ্ঞরাও সরকার এতদিন বলেছে আমরা ফ্যাসিলিটেট করব, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এখন কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হয়, তাহলে সরকার একটা পজিশন নেবে। তো সেটা দেখা যাবে সামনে কি হয়। তো সব মিলিয়ে আমাদের যেটা মানে বক্তব্য, সেটা হলো আপনার দেশে এখন একটা বড় ধরনের সাংবিধানিক ক্রাইসিস আছে, এটা অনেকেই মানতে চায় না। এই সাংবিধানিক ক্রাইসিসের সুযোগ যেন অন্য কোনোভাবে মানে রাজনীতির বাইরে কেউ না নেয়। আমাদের বিএনপির সাথে অনেক রাজনৈতিক বিরোধিতা আছে, জামায়াত ইসলামের সাথেও আছে, অন্যান্য অনেক দলের সাথে আছে, কিন্তু আমরা চাই যে রাজনৈতিক ইস্যু রাজনৈতিকভাবে যেন সেটেল করা হয়, অন্য কোনোভাবে যেন না হয়। কিছুদিন আগে আপনি দেখবেন যে দেবপ্রিয় ভট্টাচার্য, আমাদের দেশে একজন সম্মানিত ব্যক্তি, তিনি একটা গোলটেবিলে কিন্তু বলেছেন যে দেশে জরুরি হস্তক্ষেপের প্রয়োজন পড়তে পারে। ফলে এই ধরনের, কিংবা ধরুন আরও একজন আমাদের প্রিয় বড় ভাই ফিরোজ আহমেদ, উনিও কিন্তু বলেছেন যে যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে, জরুরি হস্তক্ষেপ হবে দেশে এবং সেক্ষেত্রে দোষটা আমাদেরই হবে। ফলে বোঝা যাচ্ছে যে সমাজের একটা অংশ, বিশেষত যারা অপিনিয়ন মেকার, তারা কিন্তু এইটার মানে জরুরি হস্তক্ষেপ বা এই ধরনের কিছু হোক, এগুলোর এক ধরনের মতামত ক্রিয়েট করে ফেলেছে। এটা অ্যালার্মিং। আমরা মনে করি যত ক্রাইসিসই থাকুক, যত ক্যাওসই থাকুক, কোনোভাবেই রাজনীতির সিদ্ধান্ত অন্য কেউ নেবে না, রাজনৈতিকভাবে নিতে হবে, সরকার এবং রাজনৈতিক দলগুলো মেলে নেবে এবং জনগণ তো আছেই। তাহলে এই ধরনের পরিস্থিতি হোক, সেটি কারা চাইতে পারে? যে দলগুলো নির্বাচনে জিতে আসার সম্ভাবনা খুব বেশি নেই,
তারাই বেশি চাওয়ার না, কথা? এরকম না। মানে আমরা তো মনে করি যে এর আগে কখনো, যেমন ধরুন বিএনপির পজিশন হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আপনি 72 কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে বহুদলীয় গণতন্ত্র করতে পারবেন না, এটা হয় নাই। মানে অতীতেও যেমন ধরুন যে জিয়াউর রহমান সাহেব এসে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র করেছেন, কিন্তু উনি যাওয়ার পরে কিন্তু এটা ইফেক্টিভলি মানে কার্যত কিন্তু বহুদলীয় গণতন্ত্র থাকে নাই। যে দল সরকারে থাকে ওই দলই সব করে। আমরা কিন্তু বিরোধী দলীয় রাজনীতি বা পলিটিক্যাল স্পেসে সংসদের ভেতরে বাইরে যে প্রাণবন্ত বিরোধী রাজনীতি এটার পক্ষে। তো যারা খারাপ করবে বা যারা আশঙ্কা করে, এখন কিন্তু আরেকটা কথা হচ্ছে যে কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারবে না যে তারাই সরকারে যাবে। যে এখনকার যে পরিস্থিতি, অন্তত অনেকেই তো বলছে যে এখন আর নিশ্চিত করে বলা যাচ্ছে না যে অমুক দলই ক্ষমতায় যাবে, ফলে ইলেকশনটা খুবই ইন্টারেস্টিং হতে পারে। কিন্তু যারা খারাপ করবে বা যাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে তারা এই ধরনের পরিস্থিতি ডেকে আনবে, আমার কাছে ওরকম মনে হয় না। কিন্তু যদি সেটেলমেন্টে না যেতে পারি তখন তো আশঙ্কা থাকতে পারে। তো সেইটা যেন না হয়, আমরা চাই যে দ্রুততম সময়ে সরকার একটা পক্ষ হয়ে। স্পেসিফিক্যালি দুটো জিনিসের উত্তর জানতে চাই আপনার কাছে। এক হচ্ছে যে এই যে যুগপৎ আন্দোলনে এনসিপি থাকবে কি থাকবে না, এই কনফিউশনটা কেন তৈরি হলো? এনসিপির কি যাওয়ার কথা ছিল? এনসিপি তাহলে যদি যাওয়ার কথা থেকে থাকে তাহলে কেন আপনারা সরে আসলেন, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয়ত, যদি গণপরিষদ নির্বাচন না হয় এবং যদি নতুন সংবিধান প্রণয়ন না হয়, যেটি আপনাদের দাবি, তাহলে কি এনসিপি ভোটে অংশ নেবে কিনা? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে খুব স্পেসিফিক 2-3টে ইস্যুতে আমাদের শুধু জামায়াত ইসলামী না, অন্য অনেক দলের সাথে একটা টেম্পারমেন্টের মিল আছে। যে সেটা কি, সেটা হচ্ছে যে আপনাকে আইনি ভিত্তিটা দিতে হবে। মানে ইলেকশনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এখানেও আবার ডিসএগ্রিমেন্ট হচ্ছে, জামায়াত ইসলামী একভাবে এটা সাংবিধানিক ভিত্তি দিতে চায়, আমরা আরেকভাবে দিতে চাই, অন্য আরেকটা দল আরেকভাবে দিতে চায়। ঠিক আছে, ফলে এখানে ফলে ঐক্যটা কোথায় হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে যে তার জাতীয় পার্টির ব্যাপারে গণ অধিকার পরিষদ, এনসিপি, কিছু কিছু ইসলামী দল, তার মধ্যে জামায়াত ইসলামী আছে, তাদের এক ধরনের আছে যে আগামী ইলেকশনের আগে আপনি জাতীয় পার্টির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় পার্টিকে কোনোভাবেই, কারণ এটা আশঙ্কা করা যাচ্ছে এবং জাতীয় পার্টির অনেকে এই মন্তব্য কিন্তু করেছেন যে আমরা ভালো আওয়ামী লীগারদেরকে নমিনেশন দেব। তো এইটা তো আমরা ঠেকাতে চাইবো অবশ্যই। আমরা তো মনে করি না যে জাতীয় পার্টিকে ইলেকশনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ আছে। আপনারা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না কেন? যুগপৎ আন্দোলনে কোন যুগপৎ আন্দোলন? এখানে তো আপনার তাদের তো কিছু দলীয় মানে ইস্যু আছে, এখানে এজেন্ডা আছে যেটার সাথে আমরা একমত না। যেমন পিআর, হোল পার্লামেন্ট পিআর, আমরা শুধু বলেছি আপার হাউসে পিআর হবে। তো এইটাতে যতক্ষণ আমরা তো, ফলে ওইটাতে আমরা যেতে পারি না। কিন্তু ওই যে ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ওপরে আপনার এটা বিএনপির সাথেও আমাদের হতে পারতো ঐক্য, বা বিএনপির সাথেও এই জায়গায় আমরা একই জায়গায় থাকতে পারতাম। এটা কোইন্সিডেন্টালি অমুকের সাথে আমরা আছি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার যে কি বললেন, আরেকটি যেটি বলেছি যে আজকে ওই যে যখন জাবেদ রাসিন যখন কথা বলেছেন, তিনি আবারও একই দাবি করেছেন যে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন যদি সেটি না হয় তাহলে এনসিপি কি ভোটে অংশ নেবে কিনা? মূল কথাটা হচ্ছে যে আপনাকে এই সরকারকেই মানে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। কোনোভাবেই এটা আমরা চাই না যে নেক্সট পার্লামেন্টের কাছে যাক। নেক্সট পার্লামেন্টের কাছে যাওয়ার অনেকগুলো সমস্যা আমি অনেকবার আলাপ করেছি, আপনার এখানে আলাপ করেছি। এখন এই পর্যায়ে 1 সেকেন্ডে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না পার্লামেন্ট। যেমন উদাহরণটা হচ্ছে যেমন 8th অ্যামেন্ডমেন্ট এরশাদের সময়ে যেটা ওই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটাতে এগেনস্টে তো রায় আছে যেটা অসাংবিধানিক। তো এখন তো আবার এইটা সুপারিশ আকারে ফেরত এসছে, তা আপনি কি আবার সংসদে গিয়ে এটা পরিবর্তন করতে পারবেন? এটা তো অলরেডি অসাংবিধানিক। ফলে আপনাকে বেসিক স্ট্রাকচারটি বদলাতে হবে। এই বদলানোর ফোরাম পার্লামেন্ট না, এটাই হচ্ছে বক্তব্য। যদি আপনি বদলানো, এটা পরবর্তীতে আবারও অসাংবিধানিক হিসেবে কখনো না কখনো এটার বিরুদ্ধে রায় দেওয়া হবে। এই জন্য আমরা বলেছি যে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টে যে আমরা কথা বলেছি। যদি বেস্ট উপায় না হয় তাহলে আপনারা কি ভোটে যাবেন? বেস্ট উপায় না হলে আমাদেরকে সেকেন্ড বেস্ট যেটা যেমন গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমাদেরকে আইনি ভিত্তির পথটা দেখান। আমরাও আমাদেরকে যদি সরকার কনভিন্স করতে পারে যে এটার মধ্যে দিয়ে ইরিভার্সিবল হবে রিফর্মগুলো, সেটা আমরা মেনে নিতে অসুবিধা নেই। কিন্তু আমরা আগে বুঝতে হবে যে এটা ওই সংশোধনীর ওই খপ্পরে পড়ছে কিনা। জি, ডক্টর জাহেদ, আপনি কি এই ধরনের কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন এই সাংবিধানিক শূন্যতা বা এই যে দলগুলো যে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে জুলাই সনদ নিয়ে তাদের যে রিসেন্টলি যে মতভেদ হচ্ছে এবং সেটি নিয়ে যে শোনা যাচ্ছিল যে যুগপৎ আন্দোলন, যেটি জামাত আজকে বলেছে যে যুগপৎ আন্দোলন না, কিন্তু তারা আলাদা আলাদা করে বিভিন্ন দল আন্দোলন করছেন, দাবি তাদের কাছাকাছি। খুব সম্ভবত পিআর নিয়ে তাদের কিছুটা মতভেদ আছে, যে উচ্চ কক্ষে নাকি নিম্ন কক্ষে নাকি পুরো সংসদেই চান, সেটি নিয়ে তাদের কিছু মতভেদের কারণে খুব সম্ভবত তারা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না, কিন্তু তারা আলাদা আলাদা করে কর্মসূচি দিয়েছেন। মানে আমার প্রথম প্রশ্নটা মাথায় আসলো যে কর্মসূচিটা ঠিক কার বিরুদ্ধে বা কাকে দেখানোর জন্য? আপনার কি মনে হয় কার বিরুদ্ধে? মানে কেন বলি, যেমন ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা সরকারের উপরে চাপ তৈরির জন্য হতে পারে, কারণ এই সিদ্ধান্তটা সরকার নিতে পারে। এবং বিএনপির জন্য স্ট্র্যাটেজিকলি জাতীয় পার্টি মাঠে থাকা ভালো খারাপ, মানে দল কেমন ভালো খারাপ সেই আলোচনায় যাচ্ছি না, নির্বাচনের তো একটা কৌশল আছে, সেটা অনুযায়ী এই কৌশল সবাই করছে, আমি সেই জায়গায় আসবো। ভালো, কিন্তু বিএনপি তো প্রকাশ্যে বলেনি
তারা বলেছে যে কোনো দল জেনারেলি, কিন্তু তারা অপোজ করবে তা বলেনি এখনো। ফলে সরকারের কাছে এই চাপটা বা এই দাবিটা হতে পারে। আর বাকি জিনিসগুলো যেগুলো আছে, তারপর লেভেল প্লেইং ফিল্ড, যেটা সরকারের দায়িত্ব, ঠিক আছে, কিন্তু মূল যে জুলাই সনদ এবং যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটা লোয়ার হাউসে হোক, দুই জায়গায় হোক, অথবা শুধু আপার হাউসে হোক, সেটা আসলে বিএনপি খুব সিরিয়াসলি এখানে ইনভলভড আছে। এখন সরকারকে চাপ দিলেও, তুষার যেটা বললেন যে প্রধান উপদেষ্টা কিন্তু ফ্যাসিলিটেটর শব্দটা ক্লিয়ারলি উচ্চারণ করেছিলেন, তো ওনারকে চাপ দিয়েও একটা বড় স্টেক হোল্ডারকে আপনি বাইরে রেখে এগুলোকে আপনি এনশিওর করতে পারবেন। তার মানে আমরা এভাবে কি ধরতে পারি যে দাবি আসলে সরকারের উপরে মূলত জাতীয় পার্টি নিষিদ্ধ করা, আর বাকি দুটো ইস্যু দুটো উদ্দেশ্য নিয়ে হয়তো করা হচ্ছে। একটা হচ্ছে বিএনপিকে তাদের শক্তি প্রদর্শন, তাদের মাঠে থাকা দেখানো, এবং টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় জনগণকেও কি তারা দেখাতে চান যে আমরা অনেকে একত্র হচ্ছি। মানে বিএনপির বিরুদ্ধে একটা ইসলামী মোর্চা তৈরির চেষ্টা জামায়াত ইসলামী প্রকাশ্যে ঘোষণা দিয়েই করছিল। এখন হয়তো তারা বুঝতে পারছেন যে সোল ইসলামিক মোর্চা যদি হয়, সেটা বিএনপি ভার্সাস ইসলামিস্ট, এইরকম একটা ফ্রেমিং এর ঝুঁকি তৈরি হয়। সেই কারণে তারা এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এনাদেরকেও রাখতে চাইছে, যাতে সেটা খানিকটা হলেও দূর করা যায়। তারা, আমি ইলেকট্রাল মোর্চার কথা বলছি, এটা একটা প্রাথমিক পদক্ষেপ বলে আমি মনে করি। তো জনগণের সামনে এটা দেখানো, পোর্ট্রে করার চেষ্টা যে না দেখো, আমরা মানে সব দলের শক্তি অনেক বেশি না, কিন্তু এনসিপির মধ্যে তো অনেক আমাদের এই মুভমেন্টের সামনের সারির মুখ আছে। এর বাইরেও এবি পার্টির যারা টপ লিডার্স আছেন, মানুষের কাছে বেশ পরিচিত ভোকাল হিসাবে, গণ অধিকার পরিষদের 2-3 জন নেতা আছেন, তাদেরকে আমরা 18 সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে দেখি। সুতরাং তাদের কিন্তু অনেকের ফেস ভ্যালু আছে। সবাই যদি একত্র হন, তাহলে এটাও জনগণকে দেখানোর একটা চেষ্টা থাকতে পারে বলে আমার মনে হয়। তার মানে ব্যাপারটা দাঁড়ালো মূলত বিএনপিকে এবং জনগণকে দেখানোর জন্যই এই মুভমেন্টটা হচ্ছে। সরকারের ক্ষেত্রে আবারও বলছি, শুধু জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপটা, আমি ওই সঙ্গে একটু যোগ বিএনপি করি, তাতে করে কতটা চাপে পড়বে বলে আপনার মনে হচ্ছে? যথেষ্ট সম্ভাবনা আছে। চাপটা কেন? এই যে 8টা দল, আমি কাগজে কলমে ধরে নিলাম 8টা একত্র হলো, কিন্তু এটার ফ্যাক্ট এনসিপি বেশ কিছু ইস্যুতে নির্বাচনে যাব না বলেনি, যাব কিনা বিবেচনা করব বলেছে। সংস্কার, বিচার, এমনকি অন্য দলগুলো তেমন অভিযোগ করেনি, কিন্তু ওনারা নির্বাচন কমিশনের ব্যাপারে অনাস্থা জানিয়েছেন এবং এই কমিশনের অধীনে নির্বাচন করবেন না বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, অনেক কিছু। সুতরাং সবাই যদি নির্বাচন বয়কট করে, এই 8 দলের কথা বলছি, খেয়াল করুন তখন মাঠে আছে বিএনপি এবং তার সাথে অ্যালাইন্ড দলগুলো। ইনফ্যাক্ট জাতীয় পার্টি এখানেই প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। জাতীয় পার্টি কিন্তু নিষিদ্ধ করার দাবিতে মুভমেন্ট শুরু হবে 3.5 মাস আগে, আমি এই ধরনের একটা অনুমান করেছি। এবং এটা যে রাজনীতির বিষয়ে খুব ইন্টারেস্টিং একটা তথ্য খেয়াল করুন। জাতীয় পার্টির আগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, কথা ছিল না আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল সব একসাথে নিষিদ্ধ করে দাও, এবং সেটার ইনিশিয়েটিভ দিয়েছিল, প্রথম বলা হচ্ছিল একজন ব্যক্তি, হাসনাত আব্দুল্লাহ গেলেন। তারপরে এনসিপি দল হিসাবে গেল, জামায়াতে ইসলামী কিন্তু দল হিসাবে যায়নি, ওখানে সিগনিফিকেন্ট নেতারা গেছেন তাদের ব্যক্তিগত ক্যাপাসিটিতে, তারা তাই বলছেন। শাহবাগে যখন ব্লকেড হলো, ছাত্র শিবির এবং জামায়াতের অনেক নেতাকে দেখা গেছে, কিন্তু জামায়াত অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই। জাতীয় পার্টির ব্যাপারে জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে এবং প্রধান উপদেষ্টাকে তাদের দাবি জানিয়ে এসছে। এখন আমি প্রশ্ন করি, 1 বছর আগে আপনার মনে হয় নাই, আর তার চাইতেও জরুরি কথা, আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বেশি খারাপ? জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, কোলাবোরেটর, দেয়ারস নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ও তো মেইন অ্যাক্টর না, মেইন অ্যাক্টর আওয়ামী লীগ। সো আওয়ামী লীগের সময় জামায়াতে ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট দেয় না, কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে দেয়। তার মানে হচ্ছে জাতীয় পার্টি এখন একটা ফ্যাক্টর কেন হয়ে দাঁড়িয়েছে, এনারা সবাই যদি সরে যায়, জাতীয় পার্টি যদি নির্বাচন করে এবং তাতে যদি আওয়ামী লীগের লোকজন লাঙ্গল নিয়ে নির্বাচন করে, আমি একটা প্রশ্ন তুষারকে করে রাখতে চাই। ধরলাম জাতীয় পার্টি না, ভালো আওয়ামী লীগ, সো কল্ড ভালো আওয়ামী লীগ, একসাথে দুটো শব্দ যায় কিনা আমি জানি না, ধরলাম গেল, যাদের বিরুদ্ধে আমাদের ক্রাইটেরিয়াগুলো আছে, আমাদের কনস্টিটিউশন কারা কারা ইলেকশন করতে পারবে না বলা আছে, আর আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কয়েকটা সুপারিশ করেছিলাম, সেগুলো গৃহীত হয়েছে। কেউ যদি ফেরারি হয় ইত্যাদি ইত্যাদি, তারপরে আইসিটিতে যদি তাদের মানে প্রাথমিকভাবে অভিযুক্ত হয়, এগুলোর বাইরে যদি কেউ ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চায়, তখন আসলে আমরা কি করব? উনি লাঙ্গলে গেলে সমস্যা আছে, কিন্তু উনি যদি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চায়, বা খারাপ আওয়ামী লীগও, জেলে থাকা সালমান এফ রহমান খারাপ আওয়ামী লীগ, উনি জেলে আছেন, স্টেটের কাস্টাডিতে আছেন, ওনার 2 বছরের কনভিকশন হয় নাই এখনো, নৈতিক স্খলনজনিত কারণে বিচারই শুরু হয়নি, উনি নির্বাচন করতে পারবেন তো ইন্ডিপেন্ডেন্ট? তো তাকে ঠেকানোর জন্য কি আমরা কিছু করব? এই কারণে আমি বলছি এগুলো প্রত্যেকটা আসলে মূলত বাহানা। জাতীয় পার্টিকে সরিয়ে ফেলতে পারলে যেটা হবে,
বাকি একটা দল যদি নির্বাচন না করে বিএনপি কিন্তু নার্ভাস হবেই। বিএনপি নার্ভাসনেসে ভুগছে বলে আমি মনে করি, কারণ তখন বিএনপির সাথে তার অ্যালাইন্ড দলগুলো ছাড়া আর কেউ মাঠে নেই। এইখানেই বিএনপির সাথে হয়তো একটা কোনো না কোনো ফর্মে, সেটা জুলাই সনদ বলেন বা সিটের আন্ডারস্ট্যান্ডিং বলেন, কোনো না কোনো একটা নেগোসিয়েশন হওয়ার কথা। এবং আমি মনে করি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেসব মিলিয়ে হবে, কারণ হলো যে কনসিকুয়েন্স এটা না হলে হবে, সেই কনসিকুয়েন্স আমার মনে হয় না 1-11 দেখার পর কেউ আবার নিতে চাইবে। ইটস হাইলি রিস্কি, এবং যারা আছেন তারাই প্রত্যেকে সংকটে পড়বে। বিশেষ করে আমরা যদি মিডল ইস্টের যে আরব স্প্রিং এর দেশগুলোকে দেখি, এটার মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে। সেই কারণে আমি মনে করি এগুলো সেক্ষেত্রে আবারও আসলে সেই প্রশ্নই ঘুরে ফিরে আসে যে ফেব্রুয়ারিতে কি তাহলে নির্বাচন হবে মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে হবে, আমার মনে হচ্ছে। আর আমি ওই যে সেনা শাসন নিয়ে আমি একটা কথা বলি, পরিস্থিতি না এমন হতে পারে, আপনার ওই প্রশ্নটা একটু অ্যাড্রেস করতে চেয়েছিলাম। ওনারা অগাস্টে দায়িত্ব নেননি, এবং এই মিলিটারি চিফের আমার কাছে মনে হয় যে উই আর ব্লেসড যে এমন অ্যাডভেঞ্চারাস কোনো মিলিটারি চিফ এই মুহূর্তে নাই। উনি একটা নির্বাচন করতে চান, ওনার চাকরি শেষ করে, ওনার চাকরি 27 পর্যন্ত আছে, যেতে চান। কিন্তু কেওস যদি অনেক বেশি হয়, আমরাই হয়তো দাবি করব। কথাটা এইরকম যে আপনি স্টেবিলিটি আনার জন্য জনগণ, আমরা বলতে আমি আপনি বোঝাচ্ছি না, অনেক মানুষই মনে করবে। কারণ শেখ হাসিনা যাওয়ার শেষ মুহূর্তে কিন্তু এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছিল বেশ কিছু জায়গায়। কিন্তু পরিস্থিতি খুব খারাপ হলে সেম প্রবাবিলিটি হতে পারে। কিন্তু আমি ওই যেটা বললেন, আপনার প্রশ্নের জবাব দেই, আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যাবতীয় যা যা হচ্ছে এগুলো আসলে প্রেশার দেয়, এবং গণতান্ত্রিক রাজনীতিতে এক ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে কিছু লেভারেজ আদায় করা, এটা খুব খারাপ প্র্যাকটিস বলে আমি মনে করি না। জি, জনাব মোস্তফা কামাল, আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডাকসুর ফল ঘোষণার পর দিন সকালে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর বিজয়ীরা রায়ের বাজার শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়ে দোয়া এবং মোনাজাত করেছেন। তারা, আমি যতদূর জানি যে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর এই প্রথম খুব সম্ভবত তারা শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়েছেন। আজ প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে 71 প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে জামায়াতের। আজকে কেউ এখানে থাকলে হয়তো তাকে আমি এটা জিজ্ঞেস করতে পারতাম, যদি তারা সেটি করে তাহলে আসলে ভোটের ময়দানে তারা কতটা সুবিধা পাবে, আর বিরোধী পক্ষ আসলে আর কতটা অসুবিধায় পড়বে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। বিষয়টা যদির উপরে নির্ভর করে। এই আলোচনা মাঝে মধ্যেই এসেছে রাজনীতির মাঠে। এই আলোচনায় আমরা দেখেছি কখনো কখনো জামাত বেশি লাভবান হয়েছে, অর্থাৎ বাজারে তাদেরকে নিয়ে আলোচনা বেশি হয়েছে। ঘটনা এমন হয়েছে যে তাদের ক্যাম্পেইন আমাদেরই করতে হয়েছে, বারবার জামাত জামাত উচ্চারণ করতে হয়েছে। এটা এক ধরনের প্রসার। তো এইরকম সময়ে যখন এবি পার্টি হয় তখনও কিন্তু এই আলোচনাই ছিল। আবার মাঝে মধ্যে আমরা দেখি যে জামাতের তরুণ নেতা যারা অথবা ইসলামী ছাত্র শিবিরের যারা, তারা একটা আলোচনা বাজারে নিজেরাও কৌশল করে আনে যে 71 প্রশ্নে একটু ফয়সালা হয়ে গেলেই বোধহয় ভালো। এই আলোচনাটা তাদের পক্ষেই যায়। আমি যেটা বলছি এটা কিন্তু বাজার দৃষ্টে বলছি, মন গড়া কথা নয়, অ্যাজাম্পশন নয়, একদম ইনফরমেশন। এইগুলো একটা দিক। বাংলাদেশে ভোটের রাজনীতিতে বা সংসদীয় রাজনীতিতে জামাত অত্যন্ত প্রাসঙ্গিক। এই প্রসঙ্গ এড়ানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে বলা হয় নিষিদ্ধ, এখন কি অন্য যে কোনো সময়ের চেয়ে আরো বেশি প্রাসঙ্গিক? একটু বেশি প্রাসঙ্গিক, যেহেতু ডাকসু নির্বাচনে তারা একটা ম্যাজিকের মতো কারবার দেখিয়েছে, জাকসুতেও দেখিয়েছে। এরপরে সামনে দুটো নির্বাচন আছে। এক সেকেন্ড যোগ করে, আজকে ব্যবসায়ীদের দল আমিরের সাথে দেখা করেছে, এটাও একটা ইন্ডিকেটর যে বাজারে সম্ভবত তাদের ভ্যালু বেড়েছে। জি, ভ্যালু বেড়েছে, অর্থাৎ বাজার দর বাড়ছে বলা যায়। জি। তো সামনে যে দুটো বাকি আছে, রাকসু এবং চাকসু, অর্থাৎ রাজশাহী এবং চট্টগ্রাম, ওই দুই জায়গায় তারা আগে থেকেই প্রভাবশালী। ব্যতিক্রম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা। তো সেটাও তারা একটা ম্যাজিক দেখিয়েছে, অর্থাৎ তাদের পরিকল্পনাটা শক্ত ছিল। ওই দৃষ্টে বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রস্তুতি ওই রকম ছিল না। আবার এখানে বিষয়টা খেয়াল করবার মতো, জাতীয় রাজনীতির বিষয়ে অর্থাৎ সংসদের বিষয়ে বিএনপি যত সিরিয়াস, ছাত্র সংসদের বিষয়ে ততটা বিএনপি সিরিয়াস নয়। আবার জামাত ইসলামী বা ছাত্র শিবির শিক্ষাঙ্গনের রাজনীতিতে, বিশেষ করে ডাকসু জাকসু এইসব বিষয়ে যত সিরিয়াস, জাতীয় রাজনীতির বিষয়ে তত সিরিয়াস নয়। শিবিরকে কিন্তু আমরা ক্যাম্পাসে দেখিনি যে দেখেন এখানেও তাহলে পিআর দিয়ে নির্বাচনটা শুরু হোক। তারা জাতীয় রাজনীতির বিষয়ে তত সিরিয়াস নন, এটি আসলে আপনি কিসের ভিত্তিতে বলছেন? সেটা তো একদম জাজ্জল্যমান আমাদের সামনে। শিক্ষাঙ্গনের রাজনীতিতে শিবির যত অ্যাক্টিভ, জামাত যত পরিশ্রম করেছে গত কয়েকদিন, জামাত নেতারা সর্বসাধ্য দিয়ে পরিশ্রম করেছেন। যেহেতু জামাতের নেতৃত্বে এখন আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের অনেকেই,
তো তাদের যে পরিশ্রম সেটা তো আমরা চোখেই দেখেছি, আন্দাজ করে বলা লাগছে না কিন্তু। অর্থাৎ তারা সর্বশক্তি ব্যয় করেছে বলা চলে। তো ডাকসু এবং জাকসু হাইপ তোলার ক্ষেত্রে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জি, ভেন্যু। এবং যে হাইপের কথা বলছেন এই হাইপে একটা ভূমিকা রেখেছে যে শিবির তাদের নতুন যে চেহারা নিয়ে জি। এসেছে, অনেকে বলছেন যে এক ধরনের সেকুলার জি। চেহারা নিয়ে তারা এসেছেন। তাহলে আসলে প্রশ্ন আসে যে শিবিরের যেই এক ধরনের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যেই সেকুলার চেহারা, সেটি আসলে জামাতে ইসলামকে রিপ্রেজেন্ট করে কিনা? অবশ্যই না- করে, অবশ্যই করে। একটা বিরতি থেকে ফিরে জি, এসে আমরা জি। সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল জনাব মোস্তফা কামালের সঙ্গে, এবং জনাব মোস্তফা কামাল যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা শিবির কিছুটা নতুন চেহারা নিয়ে এসেছে, কিছুটা লিবারেল, কিছুটা সেকুলার এক ধরনের চেহারা যদি বলি। দেখা গেল যে তাদের ছাত্রী সংস্থা ছাত্রদের সাথে একসাথে মিলে কাজ করছে, যেটি নর্মালি তারা করে না। আবার অনেক এমন নারীও তাদের প্যানেলে ছিলেন যিনি হিজাব করেন না, ভোটও পেয়েছেন। আমরা যদি এটাও মেনে নেই যে শিবির সময়ের সাথে আধুনিক হয়েছে, শিবিরের এই আধুনিক চেহারা জামাতকে কতটা রিপ্রেজেন্ট করে? অবশ্যই করে, অনেক দিন থেকে সেটা করছে। আমরা হয়তো মালুম করছি ডাকসু অথবা জাকসু নির্বাচন সামনে রেখে, কিন্তু এই বিষয়টা আওয়ামী লীগের 14-15 বছর টানা আমাদের কাছে যতটুকু তথ্য, ইসলামী ছাত্র শিবির অথবা জামাতে ইসলামী এ নিয়ে প্রচুর কাজ করেছে। একদিকে তারা নিজেরা কাজ করেছে, আরেকদিকে যাকে অপছন্দ হবে তার নামে শিবির, সেটা করেছে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ। অর্থাৎ শিবিরের বা জামাতের মার্কেটিংটা আওয়ামী লীগও করেছে কোনো না কোনোভাবে, প্রচারের কাজটুকু সব কিছুতে শিবির খুঁজে বের করা। তো সেটা করতে গিয়ে সমান্তরালে যে জিনিসটা আছে, শিবিরের নাম উচ্চারণ করলে ইসলাম উচ্চারণ করতে হয়, ইসলামী ছাত্র শিবির। জামাতের নাম উচ্চারণ করতে গেলে জামাতে ইসলামী। ইসলাম অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশে। আপনার পছন্দ, আমার পছন্দ, অপছন্দ যাই হোক, এটাই বাস্তবতা। আপনার নিশ্চয় মনে থাকার কথা, ইসলাম নিয়েও একটা মার্কেটিং কিন্তু আওয়ামী লীগ আমলও হয়েছিল, যে কে সহি ইসলামী। তখনকার আওয়ামী লীগাররা অথবা প্রধানমন্ত্রী স্বয়ং অথবা তার যে উইং ছিল, তারা প্রমাণ করতে পেরেছিলেন যে সহি ইসলাম হচ্ছে শেখ হাসিনা। এখনও যদি বিসিএসে প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়তেন, আপনি প্রশ্নটা করে দেখেন ছেলেপেলেরা কি লেখে, কি শেখানো হয়েছে। আর কেউ কিন্তু তাহাজ্জুদ পড়েন নাই। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন এমপি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, একজনও না করছিলেন, আপত্তি করেন নাই। হতে হতে একটা পর্যায়ে বাংলাদেশের একজন মস্ত আলেম কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন, শেখ হাসিনা নিঃসন্দেহে নিশ্চয়ই তিনি জান্নাতি। একজনও কিন্তু মাথা নাড়েননি। কেউ সুবহানাল্লাহ বলছেন, কেউ আলহামদুলিল্লাহ বলছেন, সাথে হয়তো বা কেউ জয় বাংলা বলছেন। অর্থাৎ ইসলামের যে মার্কেটিং, এই মার্কেটিংয়ে আওয়ামী লীগ বিভিন্ন সময় প্রমাণ করেছে যে তারাই হচ্ছে সহি ইসলামী, এবং মক্কা মদিনার যে ইসলাম সেটা তারাই কায়েম করেন। সেটা আবার তারা প্রমাণও দিয়েছেন কখনো কখনো ইসলামী দলগুলোর সাথে তারা। কিন্তু জামাতে ইসলামী কি মধ্যপন্থী দল হিসেবে আসার চেষ্টা করছে? জামাত মধ্যপন্থী একটা কাজকর্ম করছে এবং বিশ্বাস জাগাতে পারছে যে দাড়ি রাখলেই জামাত হয় না। একটা সময় কিন্তু ছিল এটা, কারো দাড়ি আছে, খোঁচা খোঁচা দাড়ি থাকুক আর একটু চ্যাপটা থাকুক আর লম্বা থাকুক, যে এটা জামাত। প্রকারান্তরে কিন্তু মার্কেটিং করা হয়েছে। আমি যদি এই প্রসঙ্গ নিয়ে ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই, জামাত কি মধ্যপন্থার রাজনীতি করছে বলে আপনার মনে হচ্ছে? অর্থাৎ জামাত কি বিএনপি বা এনসিপির? একটু যোগ করি, নট অনলি মধ্যপন্থা, জামাত এখন সর্বপন্থার কাজে করছে। তারা তাদের হিন্দু শাখাও কাজ করছে। অর্থাৎ তারা এখন আর মাঝামাঝি বা মধ্যপন্থায় নেই, সর্বপন্থা তারা অবলম্বন করছে। জি ডক্টর জাহিদ, জামাত যদি মধ্যপন্থার রাজনীতি করে তাহলে বিএনপি কোথায় যাবে? আর বিএনপি জামাতের ভিতর তাহলে আসলে পার্থক্য কি থাকবে? একদম, আমি এই জায়গাটা আসছিলাম। মানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করি, যদি তারা ইসলামী ছাত্র শিবির, ইসলামী মূল্যবোধ বা এই ব্যাপারগুলো ক্যাম্পেইনে আনেনি, তারা না এনে তারা ওয়েলফেয়ার সামনে এনেছে এবং মিথ ভাঙার কথা। আপনি যে হিজাবি নন এবং এর বাইরেও একজন অমুসলিম, একজন চাকমা প্রার্থী ছিলেন তাদের, এগুলোর মাধ্যমে যদি এটা করতে চান, তার মানে একটা জিনিসকে আমরা বুঝতে পারি, তারা প্রমাণ করলেন তাদের এতদিনের রাজনীতিটা সঠিক ছিল না। অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি তো এটা ফিট ইন করে না, এটা তো প্রমাণ করলেন। ওনারা যেভাবে কথা বলতে চেয়েছিলেন, আমরা শিবিরের
যারা আমি যে কলেজে এইচএসসিতে পড়েছি, আমি শিবির দেখে ওই সময় বড় হয়েছে, সুতরাং আমি খুব ভালো মতো চিনি তাদের লুক কি, তারা কি বলেন, তারা প্যান্টসের লেংথ কতটুকু হয়, সেটা কেন হয়, কেন হতে হয়, এগুলো আমরা সব দেখে আসা, সেগুলো সব তারা ভাঙবেন। তার মানে আপনি প্রাথমিকভাবে স্বীকার করলেন বাংলাদেশের মানুষ মূলত মধ্যপন্থী রাজনীতি পছন্দ করে, আপনার রাজনীতি পছন্দ সেটি থেকে করে না। যদি তারা বের হয়ে আসতে চান সেটি তো দোষের না, তাহলে একটা মেজর সমস্যা আছে। এখন কোন রাজনীতি করছে? সর্বপন্থা বলছেন না, আবার আপনি এই যে মানে জামায়াতে ইসলামীর হয়ে যারা কথা বলতে আসেন, আমার সাথে জামায়াতে ইসলামীর একাধিক নেতা, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা তো বাংলাদেশে আবার শরিয়া আইন কায়েম করার কথাও বলছে। এখন জামায়াতের শরিয়া আইন কি করবেন আমরা এখন খুব স্পষ্ট না, কিন্তু উনি প্রকাশ্যে বলছেন, জনসভায় বলছেন, আমার সাথে টকশোতে বলেছেন। তো তাহলে প্রবলেমটা খেয়াল করি। তার মানে আমি যেটা ধারণা করি, তারা ঢাকা ইউনিভার্সিটিতে মনে করেছেন এটা কাজ করে জিতে আসা যাবে, এবং আমি সরি এভাবে বলার জন্য, মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই ব্যাপারগুলো আরো চোখ কান খোলা রাখতে হবে। আইদার আমরা তারা খেয়াল রাখেননি, বা অন্য দলগুলো এই ব্যাপারগুলো তাদেরকে ধরিয়ে দিতে পারেননি। ওখানে এটা প্রয়োজন, এটা করেছি, ন্যাশনাল পর্যায়ে এটা প্রয়োজন, এটা করেছি। জামায়াতের এক নেতার একটা বক্তৃতা বেরিয়ে এসছে, যেটা আগে করতেন, জামায়াতে ভোট না দিলে ধর্মই থাকবে না, এটা করবেন তারা কোনো কোনো জায়গায়। সো যেখানে যেটা প্রয়োজন, যেখানে যেটা কাজ করে, তারা সেটা করছেন। এবং আমি এই কারণে মনে করি যে জামাত একটা টার্ময়েলের মধ্য দিয়ে যাচ্ছে। কারণও আছে, জামাত যদি খুব হার্ডকোর ভাবে শরিয়া আইনের কথা বলতে থাকে, তাহলে জামাত যে একটা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, আমেরিকার মতো দেশ একসময় জামাতকে গ্লোবালি প্রমোট করার চেষ্টা করেছে, কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে ধর্মের সাথে রিলেটেড এক ধরনের রাজনৈতিক ধারা থাকে। এখন ইসলামকে নিয়ে যদি এরকম হয় যে ইসলামের তো একটা খেলাফতের ধারা আছে, বাংলাদেশে হিজবুত তাহরির আছে, বা আরো কেউ কেউ আছে যারা নির্বাচন গণতন্ত্রকে হারাম বলেন, তো তারা চিন্তা করে যে এখানে একটা বিপ্লব করে, ইসলামী বিপ্লব করে ক্ষমতা দখল করে ফেলবে, তালেবানরা যেমন করেছেন। জামায়াতে ইসলামীকে প্রমোট করেছে কারণ জামায়াতে ইসলামী নির্বাচনে বিশ্বাস করেন, তারা নির্বাচিত হতে চান, হয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান। কিন্তু সংকট যেটা দাঁড়িয়ে গেছে, আপনি, কারণ আমরা তো এই প্রশ্ন করব, আপনি জামায়াতে ইসলামী বাংলাদেশ যে বলছেন, আপনি ইসলামকে আসলে কিভাবে আপনার দল এবং রাষ্ট্রের সাথে ইনকর্পোরেট করবেন? তখন অনিবার্যভাবে শরিয়ার কথা আসলো। এখন শরিয়া বললে আবারও বলছি, কারণ ইসলাম ইটসেলফ যদি আমরা চিন্তা করি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধেই তার সাথে যারা জোট করতে চাইছে না, এখন ইসলামী আন্দোলনের মানে পীরদের ভয়ঙ্কর কঠোর মন্তব্য আছে। খেলাফত মজলিসের নেতারা আছেন, তাদের আরেকটা যে সংগঠন আছে বাংলাদেশে, সম্ভবত কওমিপন্থীদের সবচেয়ে বড় ইসলামী সংগঠন, এটা দল না, হেফাজতে ইসলাম, তার আমিরের অত্যন্ত কঠোর মন্তব্য আছে সাম্প্রতিক, একদম সাম্প্রতিক সময় জামায়াতে ইসলাম এটা স্টেটমেন্ট দিয়েছে। তো এখন তার শরিয়ার কথাও যদি বলেন, তাহলে এই আলাপ যখন আসবে যে উনি আসলে কি করতে চান, যদি শরিয়ার কথাই বলেন, তো দিনের শেষে খেলাফত না করেও আপনি গণতন্ত্রের মাধ্যমে এসেও যদি দেশে ওইটা কায়েম করেন, তাহলে এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে ম্যাচ করবে কিনা। সো জামায়াতের টার্ময়েলগুলোর মধ্যে আছে। নাহলে আমি বলি, যেমন ধরুন জামায়াতের নারী উইং এর কয়েকজন নেত্রী ব্রিটিশ হাই কমিশনার সহ কয়েকজনের সাথে দেখা করেছেন, তারা হিজাব না, তারা নেকাবও করেন। এতদিন তো তারা জানে, তার মানে এতদিন পর্যন্ত আপনি যদি তাদেরকে না নিয়ে গিয়ে থাকেন, আপনি তো অন্যায় করেছেন, ভুল করেছেন। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে ইসলামের ইন্টারপ্রিটেশন তো যুগে যুগে পাল্টায় না। ওনার যে ইন্টারপ্রিটেশন সেটা তো ঠিক থাকার কথা ছিল। এমনকি জামাতের নারী নেত্রীরা রাস্তায় নামতে দেখেছি আমরা, তাদের যে পর্দার যে ব্যবস্থা সেটা সহ, কিন্তু এতদিন তো সেটা হতে পারেনি। সো জামায়াত আসলে একটা চ্যালেঞ্জে পড়ে গেছে, তাদের জনসমর্থনও কিছুটা বাড়ছে, কিন্তু এই গ্লোবাল ভিলেজে বসে আপনি কতটুকু ইসলাম রাখতে পারবেন, এটা একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ফলে জামায়াত এখন আসলে নানান রকম পরীক্ষা করে চেষ্টা করছে কোনটা তাদের জন্য ফিট ইন হয়। তাই যেখানে যেটা প্রয়োজন ওখানে এরকম, অন্যখানে আরেক রকম, আরেকখানে আরেক রকম, তারা একটা মোটামুটি একটা জায়গায় হয়তো পৌঁছার চেষ্টা করবে। সেটি জামাতকে চ্যালেঞ্জে ফেলছে সেটি আপনি বলছেন, কিন্তু বিএনপিকে কতটা চ্যালেঞ্জে ফেলছে? অবশ্যই পড়ছে। কারণ হলো জামাত যদি, আমি পুরো সেন্টারিস্টও বলছি না, জামাত ডান থেকে যদি মধ্য ডানেও আসে, বিএনপি কম বেশি সেন্টার রাইটের মতো একটা দল ছিল, তো ফলে ওই একই জায়গায় আসলে বিএনপি রাজনীতি করতে পারবে না, নো ওয়ে। এবং বিএনপি সেটা উচিত হবে বলে মনে হয় না, কারণ বিএনপি অন্তত জামাতের সমান করে আবার বিএনপি ধর্মের ব্যবহার করেছে, কিন্তু সেটা জাস্ট রেটরিক পর্যায়ে। জামাতের মধ্যে একটা চর্চার পর্যায়ে আছে। জামাতের, আমি একটা কারণে, আমি জামাতের গঠনতন্ত্র পড়ছিলাম একটা কারণে, সেটা হচ্ছে ওখানে ধরুন যারা রুকন হন, তাদের সদস্য হন, কেন্দ্রীয় সদস্য, রুকনদের একজন প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, ফরজ ওয়াজিব সহ সবকিছু প্র্যাকটিস করতে হবে, আপনি মুসলিম হলেও হবে না। এখন কিন্তু তারা বলেছেন যে রোকন ছাড়াও তারা অন্যদেরকেও
এবার মনোনয়ন দেওয়ার দেবেন। কথা চিন্তা করছেন, শুধু অন্য ধর্মের লোকজনকেও অন্য তারা ধর্মদেরকে জি, দিতে পারেন। তারা তো এজন্যই বলছি মনোনয়ন আমি দেবেন। আপনাকে, যখন আপনি মধ্যডান রাজনীতিটা জামায়াত করবে, সেটা বরং জামায়াতের জন্য করা ইজিয়ার হবে, কারণ তাদের ওই যে বললাম, তাদের ইসলামে বা ইসলামী জীবনযাপন, ইসলামী পন্থায় চলার সংখ্যা অনেক বেশি। সেজন্য বিএনপিকে অনিবার্যভাবেই পুরোপুরি সেন্টারে, টু সাম এক্সটেন্ট ইভেন একটু লেফটের দিকেও লিন করতে হতে পারে আমি জি। মনে করি। ডক্টর জাহিদ, আপনি একটু আগে বলছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সতর্ক হতে হবে বা বুঝতে হবে যে তারা আসলে কাদেরকে ভোট দিচ্ছেন। এরকম আরো কয়েকজন আমার প্রোগ্রামে এসে একই ধরনের কথা বলেছেন। অনেকেই হয়তো ভাবছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো শিবিরের আদর্শ না বুঝেই শিবিরকে ভোট দিয়েছে বা শিবির যে প্যানেল তাদেরকে ভোট দিয়েছে, এরকম আসলে মনে করার আপনাদের কারণ কি? আর যদি আমি এভাবে জিজ্ঞেস করি যে বিএনপিতে তো আপনার মতো আরো অনেক বুদ্ধিজীবীরা বিএনপির পক্ষ হয়ে কথা বলছেন এই গণঅভ্যুত্থানের পর থেকে, যদি আমরা বলি তাহলে আসলে বিএনপি এই নির্বাচনে একেবারেই ভালো কেন করতে পারলো না? আপনার কি মনে হয় যে বিএনপি কি এই বুদ্ধিজীবীদের কথা শুনছে না, নাকি এই বুদ্ধিজীবীরা যে বুদ্ধি দিচ্ছেন সেই বুদ্ধি ভোট টানছে না? আচ্ছা, আমি প্রথম কথা বলি, এই ডাকসু নির্বাচনে আমার একটা অবস্থান ছিল, আমি পরাজিত হয়েছি, আমি পরাজিত হব জানতাম, আমি কাকে ভোট দিতে হবে তা বলিনি, কিন্তু আমি একটা কথা বলেছি, কাকে ভোট দেওয়া উচিত হবে না। আমি এই অ্যাপিল জানিয়েছি, আমি বলছি ছাত্র শিবির বাদ দিয়ে যাকে আপনাদের পছন্দ তাকেই ভোট দিয়ে দেন। আমার এই ধরনের একটা অ্যাপিল ছিল। আপনার কথা তো শোনেনি। না, শোনেনি, শুনবে না তাও জানতাম, কিন্তু মার্জিন এত বেশি হবে সেটা জানতাম না। মানে আমি একজন অ্যানালিস্ট হিসাবে জিতেছি এটা, যে আমি অনেকগুলো টকশোতে বলেছি শিবিরের প্যানেল জিতবে, কিন্তু মার্জিন এত বড় হয়ে যাবে। আমি নিশ্চিত ছিলাম শিবিরের ভোটের বাইরে বাকি ভোটগুলো যোগ দিলে সেটা শিবিরের ভোটের চেয়ে অনেক বেশি হবে। কিন্তু ধরুন সাদিক কায়েমের পরের যে 4 জন আছে, 4 জনকে যোগ করলে সাদিক কায়েমের সমান ভোট হচ্ছে, এতটা মার্জিন আমি ভাবি না। এবং আমি জামাতের একজন নেতাকে জিজ্ঞেস করেছি টকশো আসার পর ইনফর্মালি, তারাও এত বড় মার্জিন সম্ভবত এক্সপেক্ট করেননি, তারাও বলেছেন। তো যাক, যেটা বলছিলাম এখন, আমি আবারও বলছি না, আমার হয়তো একটা কারণে আমার কথা বা বক্তব্য এরকম লাগবে, একই কথা এনসিপির ক্ষেত্রে হবে। এনসিপির প্রতিও আমি একটা কলাম যখন ওনাদের লঞ্চিং হয় তখন লিখেছিলাম যে আমার স্পষ্ট অবস্থান আছে, যেহেতু তারা সেন্ট্রিস্ট পলিটিক্স করবেন, তারা বলছেন আমার স্পষ্ট অবস্থান আছে তাদের প্রতি, কারণ আমি একজন সেন্ট্রিস্ট মানুষ। সেটাই হলো মূল কারণ, যে কারণে আমার মনে হবে কোনো বক্তব্য আমি কোনো রকম কোনো আইডিওলজিক্যাল বা বিশেষ করে আইডেন্টিটি পলিটিক্স সাবস্ক্রাইব করি না। এখন যে কথাটা বলছিলাম, প্রচুর আলোচনা আছে, দেখবেন ছাত্র শিবির প্রচুর ওয়েলফেয়ারের কাজ করেছে, হুইচ ইজ রাইট। সেই ভার্সিটি ভর্তির কোচিং থেকে শুরু করে ভালো সার্ভিস দেয়া, যার সংকট আছে তাকে কম ফি রাখা, যার ঢাকা জায়গা নেই তাকে, ওনাদের কিন্তু অনেক মেসের ব্যবস্থা আছে, মেসে নিয়ে রেখেছেন, চান্স পাওয়ার পরে কোচিংয়ে ক্লাস নিতে দিয়েছেন, কারো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকলে সেটা সলভ করার চেষ্টা করেছেন, অনেক কিছু। এমনকি শুনলাম যে এলাকায়ও যদি কারো কোনো সংকট থাকে সেটা তারা সলভ করার চেষ্টা করেছেন। তো বিএনপিকে তো কেউ মানা করেনি, না, মানা করেনি, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি এটায় কোনো সমস্যা নেই। জাস্ট যেটা বোঝার সেটা হচ্ছে আমাদের একটু সামনের দৃষ্টিটা প্রয়োজন হবে, হয়তো সামনের দৃষ্টিটা, যে এর তো আমার উপকার করছে, এবং আমি আপনার সাথে একমত যে সামনে ওয়েলফেয়ারটাই প্রধান হয়ে উঠলে খুব ভালো হবে, অসাধারণ হবে, এটা আমিও মনে করি। যে কথাটা বলছিলাম যে স্টুডেন্টরা এই বেনিফিটগুলো যখন পাচ্ছে, এই দায় কিন্তু স্টুডেন্টদেরকে আমি দেই না, এর প্রধান দায় আসলে রাজনীতি নাই ক্যাম্পাসে। যদি ক্যাম্পাসে প্রচুর রাজনীতি থাকতো, এই 1 বছরই খানিকটা রাজনীতি হলো, এর আগ পর্যন্ত তো ক্যাম্পাসে কোনো রাজনীতি ছিল না। রাজনীতি থাকলে ক্যাম্পাসে নানান রকম এনগেজমেন্ট হবে, পাঠচক্র হবে, প্রচুর কথাবার্তা হবে, পরস্পরের বিরুদ্ধে সভা হবে, সমাবেশ হবে, আলাপ হবে, হলে আলাপচারিতা চলবে, এই করতে করতে পলিটিক্যাল কনসাসনেস তৈরি হবে। সেই জিনিসগুলো এই 1 বছর এমন হলো, আমি আশা করি পরে সেটা করতে পারি। স্টুডেন্টদেরকে তো এডুকেট করে তুলতে হয়। আমি এই জন্য খুব সিরিয়াসলি শিক্ষাঙ্গনে রাজনীতির পক্ষে অ্যাডভোকেসি করি, এটা কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না, ওই জন্য আমি তাদেরকে ব্লেম করছি না। কিন্তু ওই যে বললাম, যেহেতু এই জিনিসটা হয় নাই, একটা প্রবণতা হয়তো আছে যে ইনস্ট্যান্টলি যা তারা দেখেছেন সেগুলো হয়তো আর অতটা বিবেচনা করেন। আরেকটা কথা একটু যোগ করে রাখতে চাই, এটা হয়তো অনেকে বলছেন না, বিএনপি ক্ষমতায় আসে না, কিন্তু বিএনপি ক্ষমতায় চলে আসবে এই ধরনের একটা পারসেপশন আছে, তাতে না একটা অ্যান্টি ইনকামবেন্সিও একটা ফ্যাক্টর আমার মতো কাজ করেছে, যেহেতু ক্ষমতায় চলে আসবে এবং ক্ষমতাসীন দলগুলো কি করে, ছাত্রলীগ কি করেছে ভয়, সো আমি আগেই ছাত্র শিবিরকে ভোট দিই, এটাও হতে পারে। সো অনেকগুলো ফ্যাক্টরস আসলে আছে। এটি গতকাল রুমিন ফারহানাও বলেছেন যে সেটি একটি বিষয় হতে পারে। সেটি নিয়েও আমার প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি আপনার কাছে পরে আসবো। এবার আমি সারওয়ার তুষার আপনার কাছে যেতে চাই। শনিবার উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুক পোস্ট বরাবরই খুব আলোচিত হয়, তিনি বলেছেন যে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই, ইতিমধ্যে 1/2 ডজন প্রক্সি কাজ করছে, এতে নতুন কিছু যোগ হবে না, বরং পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো, পুনরুদ্ধার করো।
এই স্ট্যাটাস নিয়ে আলোচনা হয়েছে যে এই স্ট্যাটাস কি তিনি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন কিনা সেটা নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু পোস্টের কমেন্টে একজন বলেছেন যে যারা প্রক্সি হতে চাচ্ছে তাদেরকে সামনাসামনি বসে বোঝান আল্লাহর ওয়াস্তে। সেখানে আবার মাহফুজ আলম লিখেছেন যে সামনাসামনি বুঝলে পাবলিকলি বলতাম না। তিনি কি আপনাদেরকে সামনাসামনি বোঝানোর চেষ্টা করেছেন, না পেরে পাবলিকলি বলেছেন? না, উনি কাদের সাথে ওনার কথা হয়েছে আমি জানি না। এমনিতে ওনার যে বক্তব্য ইন স্পিরিট, কেন সবাই ধরে নিচ্ছে যে এনসিপিকেই বলছে উনি? না, ধরেন আমারও মনে হয়েছে, আমি এটা অকপটে বলি, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে ওই দিনই কিন্তু নিউজটা আসলো যে 8 দল, এই নিউজটা প্রথমে আসলো না, আমরা পরে রিজয়েন্ডার দিলাম। তার আগে তো উনি তো দেশের বাইরে আছেন, টাইম লাইন ইত্যাদি এইসব ব্যাপার আছে। এমনিতে তো আমরাও তো মওদুদি রাজনীতি করব না। আমরা শুরু থেকে আমাদের একটা ইয়ে ছিল যে মুজিববাদী রাজনীতি, মওদুদিবাদী রাজনীতি, 2M এর মধ্যে আমরা যাব না। তো ফলে এইটা স্পিরিটের সাথে তো আমি একমত, ওনার যে বক্তব্য যে মানে আরেকটা মওদুদিবাদী রাজনীতি করতে গেলে তো জামায়াত ইসলামীতে যোগ দেন, অলরেডি আছে। হ্যাঁ, তা আমি আর কেন আরেকটা করতে যাচ্ছি? তো আমরা শুরু থেকেই বলেছি যে পলিটিক্স আর একটা পাওয়ার ব্লক হতে চাই আমরা। আওয়ামী লীগ দীর্ঘদিন একটা ব্লকের নেতৃত্ব দিয়েছে, বিএনপি দিয়েছে বা বিএনপির আছে, আমাদেরকে হতে হবে, টাইম লাগবে কিন্তু হতে হবে, এটাই আমাদের পলিটিক্স। তো সেই দিক থেকে আমার এই বক্তব্যের সাথে তো কোনো দ্বিমত নাই, আমিও মনে করি এটা। এখন এটা আমাদেরকে বলেছে কিনা সেটা আমি অনুমান করতে পারি, যেহেতু ওই দিন এই নিউজগুলো এসছে, তো সেটা হয়তো আমাদেরকে উদ্দেশ্য করে উনি বলে থাকতে পারেন, আমি জানি না, কারণ ওনার সাথে আমার এই বিষয়ে কথা হয় নাই। কিন্তু আমাদের দিক থেকে তো খুবই স্পষ্ট অবস্থান আমাদের। আমরা ওই দিনই আবার রিজয়েন্ডার দিয়ে বলেছি যে না, এই ধরনের কোনো কথা হয় নাই, আমরা এই ধরনের কোনো জোটে যাচ্ছি না। এর বাইরে উনি কারোর সাথে এটা আলোচনা করেছেন কিনা, আমাদের দলের কাউকে বলেছিলেন কিনা যে এবং লাভ হয় নাই, কোন দিক থেকে লাভ হয় না আমি কিন্তু জানি না। একটা জিনিস এই বক্তব্যের একটা জায়গায় আবার আমি একটু দ্বিমত করব। আমার কাছে মনে হয়েছে যে একটু ওভার স্পেকুলেশন আছে বক্তব্যে। যেমন ধরেন, বিএনপি তো লম্বা সময় 17 বছর জামায়াত ইসলামীর সাথে জোটে ছিল, মানে তারা ক্যাবিনেট শেয়ার করেছে, এবং এই 24 জুলাই মাসে যখন আন্দোলন হচ্ছে তখনও তারা জামায়াত ইসলামী সহ সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ওই বিবৃতিটা এসছে। তো তাতে করে তো বিএনপি মওদুদি দল হয়ে যায় নাই। আমি কিন্তু এটা বলছি না যে এখন তার মানে আমাদেরকে জামায়াতের সাথে ঐক্য করে জোট করে তারপর দেখাতে হবে যে না আমরা মওদুদি না, ওইটা না। আমি বলছি তার মানে ওই ইডিওলজিটা সাবস্ক্রাইব তো বিএনপি করে নাই। আর আমাদের তো প্রশ্নই আসে না, আমাদের তো খুবই মানে স্পষ্ট ইয়ে হচ্ছে যে আমরা একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল পলিটিক্স, যেটা আমরা বলেছি, ব্যবস্থার রাজনীতি। কেন সবাই ভাবছে যে আপনারা কিছুটা দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে যাচ্ছেন? এর আগে বদরুদ্দিন ওমরও আপনাদেরকে নিয়ে এই ধরনের একটি কমেন্ট করেছিলেন। আমি তুষারকে আমি একটা জিনিস একটু বলি, বিএনপির সাথে জামাত যাওয়ায় বিএনপির প্রবলেম হয় নাই, কারণ জামাত ছিল মাইনর পার্টনার। এনসিপি সাংগঠনিকভাবে এখনো যথেষ্ট শক্তিশালী না। জামাতের সাথে এনসিপি যদি যায়, এনসিপি মাইনর পার্টনার হয়ে যাবে, সেজন্য হয়তো প্রশ্নটা বেশি হচ্ছে। ওকে, হ্যাঁ, কিন্তু না, আমরা তো ওইটা ঠিক আছে। আপনারা জোটে যাবেন কিনা সেটার চেয়েও ইডিওলজিক্যালি জামাতের সাথে আপনাদের অবস্থান আসলে কতটা আলাদা করতে পেরেছেন সেই বিষয়টি নিয়ে। বদরুদ্দিন ওমর সম্প্রতি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, এবং আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমি তো এখানে শুরু করলাম ওনার একটা বক্তব্য ধরে, কিন্তু ওনার যে এই বক্তব্যটা, এটাকে আমি সমর্থন করি না, এবং আমি মনে করি এটা টোটালি উনি এই পরিস্থিতি বুঝতে ভুল করেছেন। তার কারণ হচ্ছে আপনি তো জানেন, আমি তো ওনার সাথে ব্যক্তিগত দেখা করেছি, ওনার বয়সের ভারে উনি নুজ্জ, এবং উনি অন্যের দ্বারা ইনফর্মড হন পরিস্থিতি সম্পর্কে। উনি নিজে তো একটু এখন কানে খাটো এবং পড়তেও পারেন না ঠিক মতো, বয়সে মানে যখন জীবিত ছিলেন, তো উনি অন্যের দ্বারা ব্রিফড হন এখনকার পরিস্থিতি সম্পর্কে। যারা তাকে ব্রিফ করে যে এই যে ছাত্ররা দক্ষিণপন্থী হয়ে গেছে, এইটা ওনাকে প্রভাবিত করে থাকতে পারে, এটা আমার অনুমান। তার কারণ কি, বদরুদ্দিন উমর 30 জুলাই গণঅভ্যুত্থান ঘটার আগে বলেছেন বাংলাদেশের ইতিহাসে এমনকি 69-এর চেয়েও ব্যাপক এবং তীব্রতম গণঅভ্যুত্থান হচ্ছে এইটা। উনি এটা বলেছেন, উনি এটা 30 মানে গণঅভ্যুত্থানের আগে শনাক্ত করতে পেরেছেন। ইন্টারেস্টিংলি এই মারা যাবার সম্ভবত 1 মাস আগে উনি প্রেস ক্লাবে একটা সভায় এসেছিলেন, তখন তিনি বলছেন যে দেখেন, এটা তো গণঅভ্যুত্থান তো নাই, এটা গণ আন্দোলনও না, এটা হচ্ছে গণ আন্দোলন করতে না পারা জনিত যে ক্ষোভ, সেই পরিস্থিতি, সেই ক্ষোভ থেকে উৎসারিত একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিটা বদলে গেল কেন? মানে তার মানে লাস্ট 1 ইয়ার যা যা ঘটেছে বাংলাদেশে, যেগুলো নিয়ে অভিযোগ, মব, বিশৃঙ্খলা, হ্যাঁ, এবং দক্ষিণপন্থার একটা আশঙ্কা, এগুলো সম্ভাবনাকে প্রভাবিত করেছে। এখন ঘটনা যাই ঘটুক, তাতে করে তো 5 আগস্টে কি ঘটেছে সেটা বদলে যাচ্ছে না। 71-এর পরে 72-75 বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি ছিল, তাতে কি আমরা বলবো যে 71-এ মুক্তিযুদ্ধ ঘটে নাই? এটা তো বলা যাবে না। তো আমার কাছে মনে হয়েছে, আমি ওনার ওই বক্তব্যটাকে আর গ্রহণ করি না। আমার মনে হচ্ছে যে এটা ওনার মানে গবেষক সুলভ যে নৈর্ব্যক্তিকতা, এটা এই বক্তব্যের মধ্যে নাই। আর এর বাইরে দক্ষিণপন্থা এনসিপির কোন, আমি জানি না যে কোন পলিটিক্সের কারণে এনসিপিকে বলা হচ্ছে। ধরেন আমাদের কোনো নেতা হয়তো তার কোনো একটা বিচ্ছিন্ন বক্তব্য, তার কোনো একটা বিচ্ছিন্ন স্ট্যান্ড, সেগুলোকে হাজির করা হচ্ছে। কিন্তু আমরা পার্টিগতভাবে শুরু থেকে কি অবস্থান নিয়ে আসছি 71, 24 এবং বাংলাদেশের ইতিহাসকে আমরা কিভাবে হাজির করছি, এবং ওই ইতিহাসের সাপেক্ষে কি রাজনীতি করতে চাচ্ছি এবং বলে আসছি বারবার, এটাকে কিন্তু
কিন্তু ইগনোর করা হচ্ছে যখন আমাদেরকে দক্ষিণপন্থী ট্যাগ দেওয়ার চেষ্টা করা হইতেছে। এবং দেখেন আমরা কি ধরনের কনস্টিটিউশনের কথা বলেছি এবং এই কনস্টিটিউশনের সমালোচনাটা কেন করতেছি। আমরা তো বলছি যে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন লাগবে। যতবার আমি নতুন সংবিধান বলি ততবার আমি বলি যে নতুন গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক শব্দটা ছাড়া আমি এটা উচ্চারণ করি না। ফলে এটা আমাদের খুবই স্পষ্ট অবস্থান। তারপরেও এটা ধরেন এখানে আমি আপনার এখানে আরেকবার বলেছিলাম যে আওয়ামী লীগ আমলে একটা ফ্রেমিংয়ের রাজনীতি ছিল। একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে হচ্ছে বিএনপি হাইফেন জামাত, এক পর্যায়ে হয়ে গেল জামাত হাইফেন বিএনপি, মানে যা বিএনপি তাই জামাত, এভাবে বলতো আর কি। তো আমার কাছে মনে হয়েছে সামহাও কেউ না কেউ বা কোনো না কোনো ধরনের মানে ক্ষমতাসীন পক্ষ আসলে এই ফ্রেমিংটা রাখতে চায় যে বাংলাদেশে অল টাইম সেকুলার বনাম ইসলাম বা মৌলবাদ বনাম প্রগতিশীলতা, এই ফ্রেমিংটা রাখতে চায়। আমাদের রাজনীতিটাকে আমরা পারছি কি পারছি না দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আমাদের রাজনীতি কিন্তু এটা ভেঙে দেয় যে আপনাকে একটা পলিটিক্যাল কমিউনিটি হয়ে উঠতে হবে এবং আপনার আলাদা ইডিওলজি থাকতে পারে, স্টেট চলবে সেকুলার নর্মস দ্বারা, ডেমোক্রেটিক নর্মস দ্বারা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার বিভিন্ন ঘটনা বা বক্তব্যে মনে হয় যে এই যে বিভাজনটা এটা কেউ রাখতে চায়। তো এখন তো আওয়ামী লীগ নাই, ফলে বিএনপিকে তারা ওখানে ঠেলে দেয় এবং আমাদেরকে এনসিপি জামাত এনসিপি এভাবে বলার চেষ্টা করা হয়। ঐক্যমত্য কমিশনে কিছু সুনির্দিষ্ট বিষয়ে মানে আমাদের টেম্পারমেন্টের মিল ছাড়া আর তো কোনো জায়গায় আমি জামায়াত ইসলামের সাথে আমাদের কোনো মিল দেখছি না। আমরা তো ইসলামিক রাজনীতি করব না, ইসলাম আমাদের ব্যক্তিগত এবং সামাজিক সাংস্কৃতিক। আপনাদের অনেক নেতা জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সেটি কি এখানে কোনো ভূমিকা রেখেছে? বা গত এক বছরে বিভিন্ন ধরনের মবের ঘটনায় আপনাদের যে অবস্থান, আপনারা খুব বেশি সুস্পষ্ট কোনো অবস্থান আপনারা নেননি সে বিষয়টি নিয়ে, সেটি কি এক্ষেত্রে ভূমিকা রেখেছে? অনেকগুলো মাজার ভাঙচুর হয়েছে, তো মাজার ভাঙচুর হয়েছে এটা একটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা এবং আমরা কিন্তু এই প্রশ্নটা করেছি যে যারা এখন মাজার ভাঙচুর করছেন একটা ইডিওলজিক্যাল কারণ দেখিয়ে, যেখানে এই হয় ওই হয়, তারা কেন 15 বছর করলেন না, আগে করলেন না? ফলে এটা তো আমরা কোনোভাবেই সমর্থন করার কোনো সুযোগ নাই এবং আমাদের কেউ আকার ইঙ্গিত এই মাজার ভাঙাটাকে সমর্থন করেছেন এরকম কোনো নজির নাই। এছাড়াও অনেক ধরনের বিশৃঙ্খলা দেশে ঘটেছে যেগুলো আমরা সরকারকে দায়ী করি, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দায়ী করি এবং আমরা বলেছি যে এটাকে আপনারা ঠিক করতে হবে। আর এর বাইরে আমাদের কোনো দক্ষিণপন্থী অবস্থান কালচারাল জায়গা থেকে আমরা 16 ডিসেম্বর দেখতে পাওয়া কি, মানে আমরা 16 ডিসেম্বর কীভাবে উদযাপন করেছি সেটা তো দেখতে হবে, আমরা 21 ফেব্রুয়ারি কীভাবে উদযাপন করেছি সেটা তো দেখতে হবে। তারপর হচ্ছে আমরা দল আত্মপ্রকাশের পরে শুরু করলাম স্মৃতিসৌধ থেকে, সেটি তো জামাতও উদযাপন করে, জামাত এখন আবার এটা তাহলে জামাতে আমাদের কাছে শিখেছে এরকম তো হতে পারে, মানে জামাতে যারা নিউ জেনারেশন জামাতে না, এটা ইম্পর্টেন্ট, ভালো একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন যে জামাতের নিউ জেনারেশন বা শিবির তারা তো তার মানে এই এনভায়রনমেন্টটা টের পাচ্ছে যে আপনি এটা করতে পারবেন না। যখন তারা ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে অনেকের ছবি নিল যাদের যুদ্ধাপরাধের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে, তখন যে ব্যাকল্যাশ ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে এসছে, কিংবা তাদের একটা জার্নালে যখন তারা লিখলো যে এটা বাঙালি মুসলমান তখন বিভ্রান্ত ছিল 71 সালে, এটাকে পরে তো তাদের উইথড্র করতে হয়েছে। তার মানে তাদের কাছে এটা তারা ভেতরে, আমি তো মনের খবর নিতে পারবো না কারো, আমি দেখতে পাচ্ছি যে তারা এখন পর্যন্ত তাদের থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসে নাই। কিন্তু এই যে আজকে যেটা আপনি একটু আগে যে প্রসঙ্গটা তুললেন, ওই যে ভাইকে যে প্রশ্নটা করলেন, যে জামাতের ভেতরে এই ইন্টারনাল টেনশনটা কিন্তু আছে এবং আপনি জানেন যে এখান থেকে এবি পার্টি যে হয়ে গেল আলাদা একটা দল হওয়ার পেছনে এটা ছিল প্রধান একটা কারণ, যে ব্যারিস্টার রাজ্জাক সাহেব সহ আমাদের মঞ্জু ভাই ওনারা যে জামায়াত থেকে বের হয়ে গেছেন এই প্রশ্নে, এবং এই প্রশ্নটা এখনো আছে। এবং আমি অবাক হব না যদি আমি ইলেকশনের আগে দেখি যে জামায়াত ইসলাম প্রকাশ্যেই, এবং আমির সাহেব কিন্তু ওই খালেদ মহিউদ্দিনের শোতে বলেছেন, যদিও একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন, কিন্তু তার ওনার মধ্যে কিন্তু আছে যদি আমরা কখনো কোনো ভুল করে থাকি এইভাবে, আমরা মনে করি আরো স্পষ্টভাবে বলতে হবে। এবং আমি মনে হয় যে বা অনুমান করতে পারি যে ইলেকশনের আগে তারা এটা বলবে, কারণ ইলেকশনের রাজনীতি তো আছে। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে যেতে চাই, এই আলোচনায় যদি কিছু যোগ করতে চাই। আমরা এই আলোচনাটা নতুন করে আবার করছি, যেহেতু আমাদের সামনে নতুন করে এসেছে, ভুলে গেছি হয়তো আগের ঘটনা। জামাতে ইসলামের দুইজন, আরেকটি বিষয় আমি প্রশ্নটা করে রাখি কারণ খুব বেশি সময় নেই, সেটি হচ্ছে যে এই যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেটা নিয়ে যেমন একটা আলোচনা আছে, আরেকটা আলোচনা হচ্ছে যে ইলেকশন হওয়ার পরে যে দলই আসুক, বিএনপি যদি আসে বা যে দলই আসুক, খুব বেশি সেই সরকার খুব বেশি দিন থাকতে পারবে না। এই বিষয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। দুটো প্রশ্নের জবাব একসাথে দিয়ে ফেলি। প্রথমটা হচ্ছে জামাতে ইসলামের দুইজন নেতা, শীর্ষ নেতা মন্ত্রী ছিলেন বিএনপির ক্যাবিনেটে। ওই সময় দুইজন মন্ত্রী সহ জামাতে ইসলামের নেতারা কিন্তু স্মৃতিসৌধ গেছেন, তখন এই প্রশ্ন এসেছিল। তখন জামাতে ইসলামের যে আমির ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি স্পষ্ট শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন যে শহীদ মিনারে আসা এটার নাম হচ্ছে রাষ্ট্রাচার। শব্দটা আমরা নতুন শুনেছি তখন, অর্থাৎ তাদের ব্যাখ্যা তারা তাদের মতো দিয়ে যাচ্ছেন, তারা এড়িয়ে যাচ্ছেন না। কিন্তু সর্বশেষ জামাতের আমির যেটা বলেছেন যে শুধু 71 কেন, এর আগেও যদি কোনো ভুল করে থাকি ওইটার জন্য ক্ষমা চাই। অর্থাৎ এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা যেটা তাজা করার চেষ্টা করছি, সবচেয়ে বেশি যেটা বলে থাকেন সেটা হচ্ছে যে 71 এর পরে যেহেতু জন্মেছেন সেটার জন্য, হ্যাঁ, এটাও তাদের একটা ন্যারেটিভ আছে। আবার বাস্তবতা আপনি দেখেন,
এই জামাতের বাংলাদেশের সংসদীয় রাজনীতির অভিষেকটা কিন্তু হয়েছে আওয়ামী লীগের সাথে মিলেমিশে। সেটা 1986 সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে এরশাদের অধীনে নির্বাচনে চলে গেছে, বিএনপিকে একা রাজপথে ফেলে। আবার জামাত কিন্তু দীর্ঘদিন বলেছে যে নারী নেতৃত্ব ইসলামে হারাম। তো তাদের সংসদীয় রাজনীতির অভিষেক ঘটেছে একজন নারী নেতৃত্বের অধীনে, শেখ হাসিনার অধীনে। আবার তাদের রাষ্ট্রে অংশগ্রহণ, 2 জন মন্ত্রী পেয়েছেন, সেটাও ঘটেছে কিন্তু আরেকজন নারী নেত্রীর অধীনেই। অর্থাৎ কখন তারা যেটা বলেন তারা বুঝে শুনে বলেন, না বুঝে বলেন এটা মনে করার কোনো কারণ নেই। সময় দৃষ্টে যেটা বলা দরকার তারা সেটা থেকে কেউ বেনিফিট, বলছেন না যে জামাত না বুঝে বলেন, অবশ্যই বুঝে শুনে বলছে এবং বেনিফিটও নিচ্ছে। এবার ডাকসুতে সর্বশেষ যেটা যোগ হয়েছে, আর একটা বিষয় তো আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মুখে যত কথাই বলি, ইসলামের দিকে কে বেশি পরীক্ষিত এটার একটা পরীক্ষা কিন্তু এখানে হয়। বিএনপি বিসমিল্লাহ বেশি বলতো, এই নিয়ে আওয়ামী লীগের দিক থেকে সমালোচনা করা হতো যে তারাও এক ধরনের মৌলবাদ, যেহেতু তারা বিসমিল্লাহ করে। আওয়ামী লীগ 96-তে ক্ষমতায় এসে প্রথম 21 বছর পর ক্ষমতায় এসে তারা কি করলো, আউযুবিল্লাহ সহ বলা শুরু করলো। আগে আউযুবিল্লাহ, পরে বিসমিল্লাহ। এটা হচ্ছে বাস্তবতা। আবার একটা পর্যায়ে এসে তারা প্রতিযোগিতা করলো কে বেশি ইসলাম প্রেমিক, কত অবদান ইসলামের জন্য। আওয়ামী লীগ কত কি করেছে, বাইতুল মুকাররমের জন্য কত কি করেছে, কাকরাইল মসজিদের জন্য কত অবদান, এমনকি ইজতেমার জন্য টঙ্গীতেও তাদের কত অবদান। জি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি তো শরিয়া আইন বাস্তবায়ন করতে চাচ্ছে না, কেউই চাচ্ছে না। জামাত ইসলাম শরিয়া আইনের কথা বলছে, জি, মাঝে মধ্যে জামাত খেলাফতের ইসলামের কথা বলছে। সেখানে জামাত ইসলামের সাথে তো বাকি তারা দলগুলো যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে কোথায় শরিয়া আইনের জন্য অথবা খেলাফতের জন্য? ডক্টর আলী রিয়াজের কাছে। ওনার কাছে সম্ভবত শরিয়া আইনের কোনো বন্দোবস্ত নাই। তো সাংঘর্ষিক কিন্তু। গতকাল আসলে শিশির মনিরকে আমি এই প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম এবং তিনি বলেছেন যে আসলে আমি বলেছিলাম যে কিছু দেশের উদাহরণ দিতে, তিনি তিউনিসিয়া, তুরস্ক এগুলোর উদাহরণ দিয়ে বলেছেন যে আসলে পুরোপুরি সেগুলোর মতো হবে না, তারা নিজেদের মতো করে একটি নতুন ধারা করবেন যেটি অ্যাকাউন্টেবল হবে, ট্রান্সপারেন্ট হবে এবং সবাই ধীরে ধীরে দেখতে পাবে। অর্থাৎ নিজেদের মতো। আজকে আর এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করার আর একেবারেই সুযোগ নেই, আমাদের হাতে আর একদমই সময় নেই। দর্শক, আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।